আসসালামু আলাইকুম। আমরা একটা রুটিন দিয়েছিলাম, সেই রুটিন অনুযায়ী মূলত লাইভে আসতে চাইছিলাম সন্ধ্যা 6টা থেকে 7টা এই সময়টাই, মানে 6টায় মূলত সেই লাইভটা শুরু করতে চাইছিলাম। সেই রুটিনটাকে ফলো করে আমরা আমাদের আজকের যে লাইভ, সেই লাইভটাতে উপস্থিত হয়েছি। তো একটু ওয়েট করি, সবাই যারা যারা যুক্ত হতে চাই সবাই যুক্ত হোক আগে, তারপরে পরবর্তীতে আমরা আমাদের যে আলোচনার টপিক আজকের সেটা শুরু করব। তো আজকে মূলত আমি ক্লাসটা আর কি নেব না, যে ইংরেজি এবং আইসিটির উপর যে আজকে ছিল আর কি আমাদের রুটিনে ইংরেজি এবং আইসিটি। সর্বপ্রথম এই ইংরেজি এবং আইসিটি এই যে আছে এটা সম্পর্কে একটা আজকে মূলত বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ইংরেজি এবং আইসিটি মূলত কিভাবে পড়তে হয় এবং আমাদের এইচএসসি একাডেমিক এগুলো পড়াগুলো মানে আমরা যে প্রসেসে পড়ি সেই প্রসেসে আগানো উচিত কিনা, মানে ওভারঅল সবগুলো একটা বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই পর্বে। মূলত বলা চলে আজকের এই পর্বটাতে ইংরেজি এবং আইসিটি যে রয়েছে এইটার একটা ওভারঅল টোটাল ধারণা, মানে এটা কিভাবে পড়তে হয়, কেমন প্রশ্ন আছে এখান থেকে, মানে সবগুলো বিষয় আলোচনা করার চেষ্টা হবে। এবং এই পরবর্তীতে আমরা এই সাবজেক্টগুলোর উপর ধারাবাহিকভাবে শুরু করে প্রথম অধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড মানে লাইভে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো একটু ওয়েট করি, যারা যারা আরও যুক্ত হয় সবাই যুক্ত হোক। প্রথমে আগে রুটিনটা আগে আলোচনা করব আর কি, তারপরে মানে আজকে যে আলোচনার টপিক ছিল সেটা শুরু করব। তো তাহলে বেশি দেরি না করে আমাদের যে আলোচনা করার যে টপিকটা সেটা শুরু করি। তো আলোচনা শুরু করার আগে সর্বপ্রথম আমাদের যে রুটিনটা আছে সেই রুটিনটা একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কীরকম আমাদের ক্লাসগুলো হবে, কোন দিন কোন ক্লাস হবে, এটা একটু বুঝতে সুবিধা হবে। আমাদের প্রতিদিন আমরা চেষ্টা করব প্রতিদিন এই এখন যে টাইমটা আছে 6টা, প্রতিদিন এই টাইমে লাইভে আসার। তোমরা আমাদের যে পেজ দুইটা আছে, দুইটা পেজে মূলত লাইভ হবে। একটা হলো অপটিমিস্ট আশাবাদী, এটা একটা পেজ, আর একটা হলো অপটিমিস্ট এডমিশন ওয়ার। এই দুইটা পেজ আছে, এই দুইটা পেজে আমরা লাইভে আসব এবং দুইটা পেজে 3 দিন করে লাইভ হবে। একটা পেজে 3 দিন আর একটা পেজে 3 দিন। আর বাকি একদিন আমরা মূলত শুক্রবারে যে দিনটা, ওই দিন আমরা গুগল মিটে ক্লাস নেব। শুক্রবারে আমরা মূলত তোমাদের যার যত প্রবলেম সমস্যা সব সমস্যা সেখানে বলবা, আমরা সেই সকল সমস্যা সেখানে আলোচনা করার চেষ্টা করব। মানে তোমরা সরাসরি সেখানে কথা বলতে পারবা ওই শুক্রবারের দিন, ওই একই টাইমে থাকবে। জাস্ট ওই দিন মানে সব পেজে এগুলো লিঙ্কটা দিয়ে দেওয়া হবে তোমাদের, এবং তোমরা সেখানে যুক্ত হতে পারবা। তো আমরা এখানে দুইটা অংশে ভাগ করছি, একটা হলো এইচএসসি একাডেমিক পড়া আর একটা হলো এইচএসসি এডমিশনের পড়া, দুইটা ভাগে ভাগ করছি। তো এইচএসসি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আমরা মূলত 3 দিন ক্লাস রাখছি, প্রতিদিন ক্লাস রাখি নেই, কারণ এখানে বেশি এডমিশনের উপর ক্লাস নাই, যেহেতু আমরা মানবিক নিয়ে কাজ করতেছি। তো মানবিকের জন্য শুধু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই বিষয়গুলো পড়লেই হয়, এবং এর সাথে একটু আইকিউ এবং ম্যাথ লাগে, ওইটাও আলোচনা করার চেষ্টা করব। তো আমরা শনিবারে রাখছি রুটিনটা, একটু সর্বপ্রথম এটাই আলোচনা করে দিই যে শনিবারে রাখছি হলো বাংলা, রবিবারে আবার বন্ধ রাখছি, তারপর সোমবারে রাখছি ইংরেজি, আর মঙ্গলবারে কোনো ক্লাস নাই, এবং বুধবারে হলো জিকে, তারপর আইকিউ এবং ম্যাথ এগুলোর উপর ক্লাস নেওয়া হবে। এগুলো হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির। আর এই ক্লাসগুলো মূলত আমরা নেব অপটিমিস্ট আশাবাদী অপটিমিস্ট এডমিশন ওয়ার নামে যে পেজটা আছে এই পেজের। মূলত এখন যে পেজটা দেখছো এই পেজটাতে ভিডিওগুলো এখন যেটা যাচ্ছে এগুলো, এটাতে মূলত হলো একাডেমিক, এইচএসসি একাডেমিক যে ক্লাসগুলো এগুলো নেওয়া হবে। আর অপটিমিস্ট এডমিশন ওয়ার যে পেজটা, ওই পেজে ওইটাতে প্রায় 11,000 মতো ফলোয়ার আছে। ওই পেজে তোমাদের এডমিশন রিলেটেড বিভিন্ন ধরনের ক্লাস যেগুলো আছে ওইগুলো আমরা প্রতিদিন লাইভ নেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ওইটার সাথে যুক্ত থাকবা। আর এরপরে এইচএসসি একাডেমিকের আমরা 3 দিন ক্লাস নেব। সেই 3 দিনের মধ্যে যেদিন নেব, শনিবারে একাডেমিক ক্লাস নেব না, অর্থাৎ মানে একদিন আমরা মূলত চেষ্টা করছি এডমিশনের ক্লাস নেওয়ার, একদিন একাডেমিক, একদিন এডমিশন, একদিন একাডেমিক, এভাবে প্রতিদিন মানে ক্লাস রাখার আর কি। যেমন শনিবারে আমরা এডমিশনের ক্লাস রাখছিলাম, শনিবারে একাডেমিক রাখি নেই, রবিবারে আবার একাডেমিক ক্লাস রাখছি অর্থাৎ আইসিটি এবং ইংরেজি, সোমবারে আবার অ্যাডমিশনে রাখছি, আবার মঙ্গলবারে তোমার হলো একাডেমিক অর্থনীতি এবং সমাজবিজ্ঞানের উপর ক্লাস রাখছি, তারপর হলো বুধবারে হলো এইচএসসি অ্যাডমিশনের পর ক্লাস আছে কিন্তু একাডেমিকের ক্লাস নাই, আর বৃহস্পতিবারে আবার একাডেমিক ক্লাস আছে,
এদের ইতিহাস, ভূগোল, পরিণতি এইগুলো বিষয়ে আলোচনা করবো। আর শুক্রবারে সব জায়গায় একটাই হবে, যেটা একটু আগে বললাম, গুগল মিট। আর একাডেমিক ক্লাসগুলো আমাদের এই যে অপটিমিস্ট যে আশাবাদী নামক পেজে এখানে লাইভে নেওয়া হবে। আর এই সবগুলো ক্লাসের রেকর্ডেড তোমরা যদি দেখতে চাও, সবগুলো ক্লাসের রেকর্ডেড মূলত আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে অপটিমিস্ট আশাবাদী নামে, সেখানে তোমরা সবগুলো ক্লাসের রেকর্ডেড পেয়ে যাবে। সেখানে সবগুলো ক্লাসের রেকর্ডেড আমরা আপলোড দিয়ে দিব। সেখান থেকে চাইলে কেউ যদি মিসও করে তাহলে সেখান থেকে দেখে নিতে পারবা। তবে লাইভে করলে একটা কী সুবিধা পাবা, এখানে সরাসরি মানে প্রশ্ন করার একটা সুযোগ পাবা, আমি সাথে সাথে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আমাদের যে আজকে যে জিনিসটা নিয়ে আমরা মূলত লাইভে আসছিলাম, সে হলো আইসিটি এবং ইংরেজির এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে মূলত এটা সম্পর্কে একটা তোমাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে এইচএসসির একাডেমিকের জন্য যে আইসিটি এবং ইংরেজি এটা কীভাবে পড়া লাগে, তারপর এটা প্রসেসটা কীভাবে আগানো লাগে, এটার ক্ষেত্রে অনেকে এগুলো বুঝতে পারে না, যার কারণে কিন্তু সমস্যায় পড়ে যায়। তো সর্বপ্রথম ইংরেজিটা নিয়ে একটু কথা বলি। মানে আমরা এখানে শুধু একাডেমিক্যালি কথা বলবো এই এইচএসসির। আর এডমিশনের যে যখন ইংরেজি ক্লাস নেব, কালকে আবার এডমিশনের রিলেটেড ইংরেজি ক্লাস হবে, এবং কালকে আগামীকাল আবার ওই এডমিশনের ইংরেজি ক্লাসে সেখানে আমরা চেষ্টা করব এডমিশন ইংরেজি বিষয়ে নিয়ে কথা বলার। তো আজকের এই পর্বে শুধু জাস্ট এইচএসসি একাডেমিক্যালি যে ইংরেজিটা রয়েছে এটা আলোচনা করার চেষ্টা করবো। তবে এটা এমনভাবে আলোচনা করব যাতে তোমাদের মানে এডমিশন পর্যন্ত জিনিসটা হয়ে যায়, যে এডমিশনের জন্য কীরকমভাবে পড়া লাগে এই বিষয়টার পর। তো দেখো আমাদের সর্বপ্রথম তাহলে যে বিষয়টা কথা বলতে চাইছিলাম সেটা হলো যে এইচএসসি যে ইংরেজি রয়েছে সেই ইংরেজিটা কীভাবে পড়া লাগে। তো ইংরেজির মধ্যে এইচএসসি দুইটা পার্ট রয়েছে, ইংরেজি একটা হলো ফার্স্ট পার্ট আর একটা হলো সেকেন্ড পার্ট, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেটাকে আমরা বলি। তো এখানে বেশিরভাগই স্টুডেন্ট, বেশিরভাগ এলাকার, শুধু কোনো নির্দিষ্ট এলাকার না, বেশিরভাগই এলাকা তুমি দেখবা, বিশেষ করে মানবিকের স্টুডেন্টগুলো আরও প্রায় রেজাল্ট যাদের খারাপ হয় বা ভালো কোথাও জায়গায়, ভালো বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো জায়গায় বলো, ভালো কিছু করতে পারে না, তার মূল কারণ হলো ইংরেজি দুর্বলতার কারণে। তুমি এটা দেখো, তোমাদের ব্যাচেরই দেখো, যে কোনো জায়গায় দেখো, বেশিরভাগই স্টুডেন্ট দুর্বল হয়ে থাকে মানবিকের ক্ষেত্রে ইংরেজির। এই ইংরেজি দুর্বলতার কারণে অনেকে কিন্তু অনেক কিছু মানে সমস্যা হয়, বিভিন্ন ধরনের ঝামেলা হয়, মানে সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারে না। তো এই জন্য ইংরেজির ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মানে মূলত ফোকাস রাখতে হবে, সর্বপ্রথম যে বিষয়টা, এক নম্বর বিষয় হলো ইংরেজির জন্য আমাদের প্রধান যে বিষয়টা সর্বপ্রথম হলো তোমাদের ভোকাবুলারিটা খুব স্ট্রং রাখতে হবে। সর্বপ্রথম এক নম্বর যেটা বলবো সেটা হলো ভোকাবুলারি। বেসিকটা আমি 2 নম্বরে রাখছি, কেন? কারণ তুমি যদি শব্দভাণ্ডার তোমার যদি জানা না থাকে, তুমি যদি বিভিন্ন ধরনের ওয়ার্ডের অর্থ মিনিং না জানো, তাহলে কিন্তু তোমার কিন্তু বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। যেমন আমরা বাংলায় যে কথা বলি, আমাদের বাংলায় কোনো গ্রামার লাগে, কোনো ব্যাকরণ আমরা বুঝি, আমরা কিন্তু এমনিতেই কিন্তু কথা বলি। কেন বলতে পারি? কারণ আমরা এটা কিন্তু একটা আমাদের আয়ত্তে চলে আসছে, কিন্তু বাংলাটা কিন্তু আমাদের একটা মানে আমরা সবগুলো বুঝি কোনটা দ্বারা কী বোঝাচ্ছে না বোঝাচ্ছে, যার কারণে কিন্তু এই বাংলাটা আমাদের এরকম একটা অবস্থানে পৌঁছে গেছে। কিন্তু ইংরেজিটা এরকম আসে নাই কেন? কারণ ইংরেজি আমরা ওইরকম বুঝতে পারি না যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এবং এটা দ্বারা কী বোঝাচ্ছে, এবং ওই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে গ্রামাটিক্যাল খুঁজতে হয়, যে এখানে গ্রামাটিক্যাল কোন জিনিসটা দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তো এই বিষয়গুলা। তো ইংরেজির ক্ষেত্রে তাহলে সর্বপ্রথম যে বিষয়টা সবাই মাথায় রাখবা, 1 নম্বর বিষয় হলো তোমার হলো ভোকাবুলারি খুব ভালো স্ট্রং করতে হবে, মানে খুবই ভালো। তবে ভোকাবুলারির মধ্যে শুধু যে সিনোনিম অ্যান্টোনিম এটাই আছে এরকমটা না, কিন্তু ভোকাবুলারির মধ্যে আরও অনেক পার্ট আছে। তোমার 1 নম্বর ভোকাবুলারির মধ্যে হলো সিনোনিম অ্যান্টোনিম হলো 1 নম্বর। তারপর 2 নম্বরে তোমার আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মাস্ট মুখস্থ করতেই হবে। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করবে না তারা কিন্তু অনেকটা ধরা খায় যাবে। কারণ যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও না কেন, সব জায়গায় এইচএসসি একাডেমিকই বলো, অ্যাডমিশন বলো, সব জায়গার ক্ষেত্রে এই যে অ্যাপ্রোপ্রিয়েট, বিশেষ করে এইচএসসি একাডেমিকের জন্য আরও, তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে তোমার 4টা থেকে 5টা আসবেই, এরকম অবস্থা। তো এই হলো বিষয় যে ইংরেজির ক্ষেত্রে 2টা বিষয়ের মধ্যে 2টা কথা বললাম। তো 2টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা ছিল হলো 1 নম্বর ওয়ার্ড মিনিং আমাদের জানতে হবে অনেকগুলা। তারপর 2 নম্বর যে বিষয়টা সেটা হলো আমাদের বেসিকটা ভালো করে বুঝতে হবে। এখন অনেকে ভালো করে বলতে পারে না যে বেসিক বলতে কী বোঝায়, অনেকে এটা বোঝে না যে বেসিক বলতে কীরকম বিষয়টা। দেখো, মনে করো একটা সেন্টেন্স যে আছে, ওই সেন্টেন্সের মনে করো কোনটা কী, মনে করো ওই সেন্টেন্সার মনে করো কোনটার অবস্থান কোথায়। যেমন মনে করো এখানে বলা হলো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, মনে করো বলা হলো এখানে আইটা কি, এমটা কি, তারপর হলো মনে করো স্টুডেন্টটা কি,
এবং কোনটার পজিশন কেন, এটা মানে নাউনের আগে কেন অ্যাডজেক্টিভ বসছে, এটা আগে কেন, মানে কোনটা কাকে মডিফাই করি, কেন করি, এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, মানে ওভারঅল একটা সেন্টেন্সে তোমাকে সবগুলো এইরকম বিষয়গুলো যখনই তুমি মনে করো পারতেছো, মনে করো তোমার কোনো এগুলো আইডেন্টিফাই করতে সমস্যা হয় না, তার মানে তখনই তোমার বেসিক স্ট্রং আছে। আর যখনই তুমি দেখবা যে এইগুলো বিষয়গুলো তোমার খুব একটা স্ট্রং হয় না, তার মানে তোমার ঘাটতি আছে এগুলোর মধ্যে, তোমাকে এগুলো ঠিক করতে হবে। আর এগুলো যদি তুমি না বুঝতে পারো আগাগোড়া, কোথায় কোনটা কেন বসলো, কী কারণে বসলো, এটা কেন এখানে হলো, অন্য কেন মানে পার্ট অফ স্পিচের অংশগুলোর মধ্যে অন্যটা কেন হইতে পারলো না, তো এই বিষয়গুলো বুঝতে পারলেই কিন্তু তুমি ইজিলি এই বিষয়টা আন্দাজ করতে পারবে যে কোনটা আমাদের জন্য দরকার, কোনটা আমাদের জন্য দরকার নাই। তো এটার জন্য একটা জিনিস বলতে পারি যে তোমাদের যে যাদের মনে করো এরকম বিষয়টা ক্ষেত্রে তোমরা একটা মানে যেভাবে পড়তে পারো, বিশেষ করে ইংরেজি ফার্স্ট পেপার যে তোমাদের রয়েছে, এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপার যে বুকটা রয়েছে, এই বইটা তোমরা প্রথমত যেভাবে পড়বা, দেখো ইংরেজি এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপার যে বইটা রয়েছে সেটা প্রথমত যেভাবে পড়বা, 1 নম্বর হলো তোমার বইটা যেটা গল্পটা বাই করলাম, মনে করো কথার কথা তুমি নেলসন ম্যান্ডেলা যে গল্পটা আছে বা কুয়াকাটা গল্প যেটাই বলো, যে কোনো একটা গল্প বাই করলা, ওই গল্পটা বাই করার পর এখন ওই গল্প রিলেটেড তোমার যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো তুমি দেখবা যে ওই গল্প রিলেটেড যে আগে থেকে ভালো ওয়ার্ড মিনিংয়ে স্ট্রং আছে, আগে থেকে ভালো আছে ওয়ার্ড মিনিং জানা, তার কিন্তু ওইখান থেকে নিম্ন হলো 40 থেকে 50%, কারো আরও বেশি কারো কম, এরকম কিন্তু জানা থাকবে। আর যার মানে একবারে খুব জানাশোনা নাই তার কিন্তু একটু প্রথম কষ্ট হবে, তবে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সর্বপ্রথম কাজ থাকবে ওই এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপার যে বইটা রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড জানতে হবে, একটা ওয়ার্ডও বাদ রাখবে না। যতগুলো ওয়ার্ড আছে গল্পটার তোমার ভেতরের, তারপর হলো অধ্যায় শেষে যে বিভিন্ন ধরনের তোমার এমনিতে এমসিকিউগুলো বিভিন্ন ধরনের কোশ্চিনগুলো যে থাকে ওইখানকার সবগুলো ওয়ার্ড জানবা, একটা ওয়ার্ডও বাদ দিবে না। তো 2 নম্বর হলো ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি যে এখন গল্পটা পড়লা ইংরেজি ফার্স্ট পেপারে যে একটা লাইন পড়লা, তো ওই লাইনটা সবগুলো বিষয় জানবা, ওই লাইনটার তোমার কোনটা কোন পার্ট অফ স্পিচ এবং কেন এখানে ওই পার্ট অফ স্পিচটা বসে, ওটা অ্যাক্টিভ না প্যাসিভ, কেন অ্যাক্টিভ হয়েছে, প্যাসিভ কেন হয় নাই, কেন এটা আবার এখানে এরকমটা ঘটলো, মানে ওখানে কোন কোন গ্রামাটিক্যাল ফলো হয়েছে, ভার্বের কোন কোন অবস্থা এখানে বিরাজ করতেছে, মানে ওভারঅল তুমি এরকম সবগুলো বিষয় ওই ইংরেজি যে এইচএসসি ইংরেজি যে ফার্স্ট পেপার তোমার বইটা রয়েছে এই বইটাতে তুমি লক্ষ্য রাখবা, তাহলে তুমি ইজিলি কিন্তু বুঝতে পারবা যে তোমার ইংরেজির অবস্থানটা, তোমার মনে করো ইংরেজিতে তুমি যে তোমার যে দুর্বলতা, ওই দুর্বলতা আস্তে আস্তে তুমি কেটে উঠতে পারবা এভাবে। আর প্রথম কিন্তু কষ্ট হবে, যার আগে থেকে এই বিষয়ে ধারণা আছে তার কিন্তু কষ্ট হবে না খুব একটা, কিন্তু যে নতুন মানে পড়া শুরু করছে, মানে নতুন পড়া বলতে কি আগে থেকে ফাঁকি দিয়ে আসছে, মেট্রিক পর্যন্ত খুব একটা পড়ালেখা করে নাই ইংরেজি বিষয়ে, তবে এইদিকে নতুন করে এই বিষয়ে অধ্যয়ন করা শুরু করছে, তো তার জন্য একটু প্রথম অনেক কষ্ট হয়ে যাবে, সে কিন্তু হাল ছেড়ে দিতে চাইবে। আর বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে যে জিনিসটা আমি লক্ষ্য করি, বেশিরভাগ স্টুডেন্ট দুর্বলতার প্রধান কারণ হলো এটাকে সবাই মানে ফাঁকি দিয়ে দেয়। কীরকম ফাঁকি দিয়ে দেয়, যে মনে করো আজকে ইংরেজি একটা টপিক পড়া দিল, তো এখন এই টপিকটা তুমি বাসায় গিয়ে দেখলা, তো বাসায় গিয়ে দেখা যে মানে পড়তে বিরক্ত লাগতেছে, অমনিতে রেখে দিলে। এরকমটা করলে কিন্তু তোমার ওই টপিকটা তুমি যে ওইটা রেখে দিলা, তো ওইটা তুমি রেখেই দিলা, ওটা কি তুমি আর দেখা হলো? তো একটা জিনিস সমস্যার সমাধান কখন হবে, যখন তুমি সমস্যাটাতে নামবা। তো সমস্যা যদি তুমি নাই নামো তো ওটা সমাধান হবে। এরকম দুর্বল স্টুডেন্ট যারা ইংরেজিতে দুর্বল তাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি, আমার যে অভিজ্ঞতা থেকে আমি দেখছি স্টুডেন্টদের অনেক পড়ানোর, তারা এরকমই করে 90% স্টুডেন্ট, ওই জন্য কিন্তু তারা দুর্বল হয়ে থাকে। ওটা কঠিন বলে ওইটা মানে হাতেই নেয় না, ওটা অমনিতে ফেলাই রাখে দেয়। তো ওইটা তুমি যদি ফেলে রেখে দাও তাহলে ওটা কীভাবে ওটা সমাধান হবে? ওটা তো কখনো কিন্তু ওটা সমাধান হবে না, ওইটা তোমাকে পরিশ্রম করতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে যে বিষয়টা সর্বপ্রথম বললাম, 1 নাম্বার তোমার সর্বপ্রথম একটা বিষয় যেটা হলো ভোকাবুলারি, সেটা। তারপর 2 নাম্বার বিষয় তোমার হলো বেসিকটা জানতে হবে। আর 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যে বড় গ্রামার পড়লো ভালো করে সবগুলা, বেসিক টেসিক সব কিছু তার জানা আছে, কিন্তু সে প্র্যাকটিস করে না, তার কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে অনেক মুশকিল হয়ে যাবে। তুমি যদি এগুলো নাও পড়ো খুব একটা, তুমি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তুমি দেখবে এমনিতেই পারতেছো। প্র্যাকটিসটা তোমার মাস্ট বি করা লাগবে। আর অনেকে এরকমটা দেখি যে ইংরেজি গ্রামার, তোমাদের এইচএসসি যে গ্রামার আছে, যেমন রাইট ফর্ম ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তারপর হলো নেরেশন, তারপর কানেক্টর, অন্যান্য আরও অনেকগুলো আছে, তারপর কমপ্লিটিং সেন্টেন্স আছে। তো এই যে গ্রামাটিক্যালগুলো আছে এগুলোর ক্ষেত্রে কি করে তারা মানে জাস্ট শুধু রুলগুলো পড়ে যায়, কিন্তু রুলগুলো পড়ে গেলে তোমার কিন্তু হবে না, কারণ পরীক্ষায় তোমার রুল থেকে সরাসরি আসবে এরকম কোনো গ্যারেন্টি নেই। এখন তুমি কথার কথা তোমাকে একটা উদাহরণ দিই, তুমি মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম যে মনে করো এই রাস্তাটা, এখন এই রাস্তাটা তোমাকে জাস্ট আমি চোখে দেখাই দিলাম,
যে ঢাকা থেকে চট্টগ্রাম তুমি এভাবে যাবা, এই দিক দিয়ে এদিক যাবা, এদিক দিয়ে এদিক যাবা, ঠিক আছে। তুমি এই রাস্তাটা তুমি দেখলা যে এদিক দিয়ে এদিক যাবা, কিন্তু যখন বাস্তবে তুমি যখন যাবা তখন দেখবা যে আমি বসছিলাম কোনো এক জায়গায় যে 2টা রাস্তা, কিন্তু ওইখানে গিয়ে হঠাৎ করে দেখবা যে 3টে রাস্তা হয়ে গেছে, এরকম কিন্তু হবে। তো ঠিক তেমনিভাবে এখানেও ওই রকম অবস্থা। তুমি যদি এই রাস্তায় যদি না নামো, বাস্তবে যদি তুমি এটা প্র্যাকটিস না করো, তুমি কিন্তু কখনোই কিন্তু সেই শেষ গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারবে না। এখানে যেরকম একজন মানুষ যদি না নামে এমনিতে গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারবে না, ঠিক তেমনিভাবে এখানেও ওই একই অবস্থা। তো ওই জন্য তোমাকে এগুলো প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো তাহলে আমাদের ইংরেজির ক্ষেত্রে যে 3টা তাহলে পয়েন্ট আবারও বলতেছি, খুব সুন্দর করে এই 3টা মাথায় রাখিও একবারে, মানে এই 3টা কখনো বাদ দিবে না। প্রথম হলো তোমার হলো ইংরেজি ওয়ার্ড মিনিং খুব ভালো করে জানবা, খুব ভালোভাবে জানবা। তারপর হলো 2 নাম্বার বিষয় হলো তোমার বেসিকটা খুব ভালো মানে ঠিক রাখবা। বেসিকের মধ্যে কি কি আছে, বেসিকের মধ্যে আমরা যদি গ্রামাটিক্যাল ধরতে চাই, পার্ট অফ স্পিচের অংশটা, টেন্সের অংশটা, সেন্টেন্সের অংশটা, তারপর অন্যান্য গ্রামাটিক্যালের কিছু তোমার তথ্যগুলো যেগুলো নর্মাল জানতেই হয়, এগুলা আরও কিছু বিষয় আছে যে ওভারঅল সবগুলো একটা মোটামুটি ধারণা, ওইটাকে মূলত বেসিক বলা হয়ে থাকে গ্রামার ভাষায়। তারপর হলো 3 নাম্বার হলো প্র্যাকটিস করা। এই 3টা বিষয় তোমার ইংরেজিতে ফলো করতে হবে। এখন ইংরেজি প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। ইংরেজি তোমাদের যে প্রথম পত্র আছে, সেই প্রথম পত্রের ক্ষেত্রে প্রশ্ন একটু আলাদা, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটু আলাদা। তবে আলাদা হলেও এই 3টা বিষয় 2 জায়গায় ক্ষেত্রেই ফলো হবে। আমি যে 3টা পয়েন্টের কথা বললাম এই 3টা বিষয়, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। যেমন ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমার কিছু নতুন টপিক আছে। যেমন এখানে অনেকে আরেকটা বিষয়কে এখানে বলি, এটা যদিও বলা হয় নাই, যে তোমাদের কিন্তু রিটার্ন পার্ট থাকে কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই। এখন রিটার্ন পার্টগুলোর ক্ষেত্রে আমরা অনেকে যে একটা বড় ধরনের ভুল করি সেটা হলো এগুলো মুখস্থ করি সবগুলা। তো এখন মুখস্থ করতে গেলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবা। কি সমস্যা হবে, এখন এটা পেয়ে যেতে পারো এই যে এইচএসসিটা, কিন্তু এইদিকে এসে কিন্তু তুমি কিন্তু পার পাবে না কিন্তু, কারণ এইদিকে তুমি যতগুলো পরীক্ষা দিতে যাওয়া সবগুলোতে তোমার আননোন জিনিস থাকবে, মানে প্যারাগ্রাফ বলো তোমার যেটাই বলো না কেন সব কিন্তু তোমার নতুন নতুন, যেগুলো পড়ে আসতো এরকম কিন্তু পাবা না খুব একটা, মানে খুবই কম, সবগুলো নতুন নতুন জিনিস। তো এখন যখন নতুন জিনিস আসবে ভবিষ্যতে, তো এখন তার মানে তুমি এখন থেকে যদি ওইটা বিষয়ে প্র্যাকটিস করো, অবশ্যই তোমার কিন্তু সেই বিষয়টার তুমি অনেকটা এগিয়ে যাবা। তো আমরা মূলত কি করি, যে কোনো একটা প্যারাগ্রাফ যেটাই হোক না কেন, লোডশেডিং বা অন্যান্য বিভিন্ন ধরনের যে প্যারাগ্রাফ আছে বা কম্পোজিশন আছে, তারপর হলো বিভিন্ন ধরনের ডায়ালগ, অন্যান্য আরও যাই আছে না কেন সবগুলো আমরা মুখস্থ করি। তো আমরা চেষ্টা করব এখন থেকে মানে এগুলো প্রতিদিন তোমরা প্র্যাকটিস করার। ভুল হবেই ভাই, তোমার ভুল হয়, আমারও হয়, আরও 10 জনে হয়। মানুষ কোথা থেকে শিক্ষা নেবে, ভুল থেকেই তো শিক্ষা নেবে। আর এই জিনিসটাই আমাদের মধ্যে একটা খারাপ চিন্তা মানে ঢুকিয়ে দেয়, যে আমি একটা জিনিস ভুল করবো লোক কী ভাববে। এই জিনিসটার কারণে কিন্তু মানুষজন অনেক অনেক মানে করার মন মানসিকতা থাকলেও করতে পারে না, যে মানুষজন কী ভাববে, ওটার দরকার নেই। আমার এরকম হয়েছে, আমি ক্লাসের মধ্যে কোনো একটা জিনিস আমার নিজেরও হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমি শিক্ষককে বলছি, কিন্তু অন্যরা বলছে যে তুই এটা বিষয়ে জানিস না, হাসছিল একবার, এরকমও ঘটনা ঘটছে আমার। তো আমি জানি না, ওটা আমার ব্যক্তিগত বিষয়, অন্যরা জানতে পারে। তো তোমার যেটা প্রবলেম, তোমার সমস্যা তোমাকে সমাধান করতে হবে, অন্যজন কিন্তু এসে তোমার সমস্যা সেটা সমাধান করে দিবে না। তো লোক পিছনে যাই হাসুক যাই করুক না কেন, তোমার কাজে তোমাকে ফোকাস দিতে হবে, তোমার কাজ যেটা, তোমার কাজ তোমাকে সেটা করতে হবে। তো এরকম তুমি প্রতিদিন মনে করো রিটার্ন লিখবা, ভুল হবে সমস্যা নেই, পারলে তুমি কী করবা, আরেকটা বিষয় কি, বিভিন্ন ধরনের কিন্তু গ্রুপ রয়েছে অনলাইনে, যেমন আমাদের এই গ্রুপটা, একটা গ্রুপ আছে বড় গ্রুপ, যেটা প্রায় 1.5 লাখের মতো মেম্বার আছে, এইচএসসি ব্যাচ 26 এইটা আছে, এরকম তুমি আরও অনেক গ্রুপ পাবা কিন্তু। তো এখন তুমি এই গ্রুপে তোমার যে রিটার্নটা রয়েছে এটা মনে করো ছবি তুলে সুন্দর করে লিখে ছবি তুলে আপলোড করে দিলা, সেটা আপলোড করে দিয়ে বললা যে আমি এটা ফ্রি হ্যান্ড রাইটিং করছি, আমার কোথাও ভুল আসে নাকি একটু চেক করে দেখেন। তো অনেকে কিন্তু আসে, কেউ না কেউ কিন্তু তোমার এই লেখাটা কিন্তু পড়ে দেখবে। তো যার ভুলগুলো আছে, ভুলগুলো কিন্তু কেউ না কেউ হলেও তোমার কিন্তু কিছু না কিছু ভুল বার করে দিবে। তাছাড়া ওটা এমনিতে দিলেও লাভ আছে, যখন তুমি অনলাইনে সেটা পোস্ট করবা তুমি কিন্তু চেষ্টা করবা তোমার সর্বোচ্চ পরিমাণটা তখন দেওয়ার, এবং তখন কিন্তু সেটা তোমার একদিক থেকে লাভই হবে, কখনো ক্ষতি হবে না কিন্তু। তো ওই জন্য এই বিষয়টা বলতেছি, মাথায় সবসময় অলওয়েজ এই বিষয়টা রাখবা, যে রিটার্নের ক্ষেত্রে তোমরা এখন থেকে প্রতিদিন তোমরা 1 ঘন্টা আধা ঘন্টা যতক্ষণ হোক সময় তোমাদের হাতে সময় থাকবে সেই অনুযায়ী ভাগ করে নিয়ে প্রতিদিন লিখবা, ফ্রি হ্যান্ড লিখবা। কারণ এগুলো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে না, যেমন সবারই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হলো এখন জগন্নাথ যেহেতু বের হয়ে যাচ্ছে, যদিও এখনও বের হয় না, এটা হয় না নাই ঠিক নাই, কিন্তু সবারই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা। তো এখন এখানে তো তোমার রিটার্ন থাকে, তো তুমি এখন এদিক থেকে যদি প্র্যাকটিস করে যাও তো ওখানে তোমার জিনিসটা সহজ হবে না, অবশ্যই কিন্তু আগে থেকেই সহজ হবে। আর যারা
বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ভালো ভালো পজিশন করে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে, তারা শুনিয়ে যে তারা আগে থেকেই পরিশ্রম করে আসছে, ওই শেষের 3 মাস শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ে তারা ভালো একটা পজিশন অর্জন করতে পারে নাই, ওরকমটা খুব কম, মানে খুবই কম। তো এই জন্য তোমাদের এই যে বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে রিটেন পার্টটার ক্ষেত্রে তোমাদের কিন্তু এখন থেকেই প্রতিদিন অ্যাটলিস্ট তোমাদের 1 ঘন্টা হলেও ওইটার বিষয়ে তোমরা প্র্যাকটিস করবা। এভাবে প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ তোমাদের একদিন কিন্তু হয়ে যাবে। একটা কথাই আছে, একটু 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 করলে কাজটা কিন্তু একসময় সমাধান হয়ে যাবে। তোমার মনে করো ওটা যদি ফেলে রাখো, ওটা তো সমস্যা, ফেলে রাখলে কিন্তু কখনো ছোট হয় না, ওইটা কিন্তু আস্তে 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 বড় হতে থাকে। তো তুমি যদি প্রতিদিন একটু 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 করে দেখবা যে একসময় কিন্তু ওটা মানে সম্পূর্ণ ওটা শেষ হয়ে গেছে। এটাই হলো বাস্তবতা। এভাবেই তোমাকে মূলত ইংরেজির ক্ষেত্রে আগাইতে হবে। তো ইংরেজি টপিকের মধ্যে অনেকগুলো, এই যে ইংরেজি ফার্স্ট পার্টের টপিক আরও আছে, তোমাদের রিয়ারেন্স আছে একটা টপিক। সর্বপ্রথম তোমাদের যে টপিকগুলো ইংরেজি ফার্স্ট পার্টের মধ্যে যেগুলো আছে, তোমাদের প্রথম হলো তোমাদের মাল্টিপল কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস যেগুলো, এমসিকিউ যেগুলো থাকে। তো এইগুলোর ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা ফোকাস রাখতে হয়, গল্পটা খুব ভালো করে বুঝতে হয়। তারপর তোমাদের কোশ্চেন থাকে, এমনিতে প্রশ্ন উত্তর দিতে হয়, বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো থাকে, শর্ট কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো 2 মার্ক থাকে। এগুলো মানে মূলত তোমার গল্পটা যে ভালো করে বুঝবে সেইগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে। তারপর এরপর সামারি থাকে। সামারি অনেকে আবার কি, সামারি ক্ষেত্রে যে ভুলটা ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি লক্ষ্য করি যে সামারি লেখে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, যদিও মার্ক বেশি থাকে, 10 মার্ক করে থাকে, কিন্তু মার্ক বেশি থাকা মানে সামারি বেশি লেখা এটা কিন্তু কখনোই না। সামারি মানে হলো তোমার সারমর্ম, তুমি শর্ট কথায় লিখবা, মানে শর্ট কথায় যত সম্ভব শর্টকাটে লিখবা, যত সম্ভব, মানে বেশি বড় করার দরকার নেই। মনে করো তুমি যদি ওইটা যদি মনে করো একটা পেসেজ, বড় পেসেজ দাও, ওইটা যদি তুমি 5-6 লাইনে মেকআপ করতে পারো আরও ভালো। তুমি যদি মানে হাফ পৃষ্ঠায় আরও শেষ করতে পারো আরও ভালো। মানে মোট কথা এখানে যত সংক্ষিপ্ত করতে পারবা তোমার মানে শিক্ষকের জন্য তত মানে সুবিধা হবে। উনি মনে করবে যে সে সহজে মানে খুব সংক্ষিপ্ত আকারে ভাবটা প্রকাশ করতে পারছে। আর সারমর্ম ক্ষেত্রে এরকম, তবে অতি সংক্ষিপ্ত করতে গিয়ে আবার কোনো কিছু বাদ দেওয়া যাবে না, মানে যেন ওখানে সবগুলো ওভারঅল কথা আসে। তো এইভাবে তোমাকে এগুলো মানে প্র্যাকটিস করতে হবে। আর বারবার তোমার এগুলো কিন্তু প্র্যাকটিস করা লাগবে। তুমি একদিন পড়লা আবার পড়লা না, এরকমটা করলে কিন্তু হবে না তোমার এই সামারির এগুলোর ক্ষেত্রে। এইগুলো বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো বিশেষ করে গণিত বা এই রিলেটেড এবং ইংরেজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, এগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হয়। এগুলো প্র্যাকটিসের পর না রাখলে কিন্তু ভুলে যাবা, এগুলো হারাই যাবে, অটোমেটিক্যালিভাবে হারাই যাবে। তো এরপরে যে ইংরেজি ফার্স্ট পেপারের মধ্যে আরও যে টপিকগুলো আমরা দেখতে পারি, ফ্লো চার্ট তো সবাই পারে মোটামুটি, ওটা সমস্যা হয় না। তারপরে এরপরে আমাদের আছে হলো রিয়ারেন্স আছে। তোমাদের কিন্তু রিয়ারেন্স প্রায় 40টা থেকে 50টার মতো কিন্তু মুখস্থ করতে হবে। রিয়ারেন্স নিম্ন হলেও 50টা তাও মুখস্থ করাই লাগবে, 50টার মতো জানতে হবে। এগুলো জানা বলতে কীরকম, এগুলো মুখস্থ বলতে আমি মুখস্থ বলবো না, মানে রিয়ারেন্সগুলো তোমরা পড়বা, বাংলা গল্পটা জানবা। যে মনে করো বিভিন্ন ধরনের, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে থাকে, বিভিন্ন ধরনের তৈমুর, তারপর আরও বিভিন্ন ধরনের ব্যক্তিগুলো কিন্তু সম্পর্কে থাকে, বিভিন্ন ধরনের ঘটনার সম্পর্কে থাকে, মানে হিস্টোরিগুলো সম্পর্কে। তো এই সম্পর্কে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো থাকে, এইগুলো তোমরা বাংলা গল্পটা জানবা। বাংলা গল্পটা কী, তো এই বাংলা গল্পটা যদি তোমরা যদি জানতে পারো, তোমরা অটোমেটিক্যালিভাবে জাস্ট ওইটা ইংরেজিতে ট্রান্সলেট করলে মানে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ এইটার পর এটা হবে, এইটার পর এটা হবে। কারণ পরীক্ষায় অনেকে এরকম, মানে বেশিরভাগ সময় এরকমটা দেখছি যে তোমরা মনে করো যে রিয়ারেন্সটা পড়ে গেছো, ঠিক আছে ওইটাই কমন পড়ছে, কিন্তু ওই রিয়ারেন্সে তুমি শুধু শুরুটা পড়ে গেছো কথার কথা গল্পটার, কিন্তু পরীক্ষায় শেষের অংশটা দিয়ে দিছে ওই একই ব্যক্তির, মানে শেষের কোনো ঘটনার বা একই গল্পের শেষের কোনো অংশে দিয়ে দিছে। তো এখন তাহলে তোমার কষ্ট হয়ে যাবে না, তুমি তো পারবাই না ওটা। আর তুমি যদি সম্পূর্ণ যে গোটা গল্পটা আছে সেটা যদি বাংলায় জানতা, তাহলে কিন্তু ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারতা। তো রিয়ারেন্স পড়তে হয় এভাবে, যে তোমার মিনিং সহকারে। তারপর এরপর তোমাদের আরেকটা টপিক থাকে ইংরেজির ফার্স্ট পেপারের ক্ষেত্রে, অনেকে যেটা কঠিন মনে হয় সেটা হলো ক্লু এবং উইথ ক্লু এবং উইদাউট ক্লু। এটা কিন্তু অনেকে হার্ড মনে করে। তো এটার ক্ষেত্রে মানে কঠিন মনে করার কোনো বিষয় নাই আমার মতে। উইথ ক্লু এবং উইদাউট ক্লু তারাই পারে যারা ইংরেজিতে মোটামুটি একটা ভালো মানে অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা বলতে কীরকম, যার ওই যে শব্দ ভাণ্ডার মানে ওয়ার্ড মিনিং এগুলো ভালো একটা স্ট্রং আছে, এবং সে বুঝতে পারে যে কোনটার পজিশন কোথায়, মানে নাউন কোথায় বসে, ভাব মানে এগুলোর অবস্থা বুঝতে পারে যে কোনটার পরে কোনটা বসাইতে হয়, মানে মোটামুটি এগুলো বিষয়ে ওভারঅল একটা ধারণা আছে, মানে যেটাকে আমরা বেসিক বলে থাকি, এক কথায় বলতে পারি এগুলো বিষয়ে ধারণা আছে। সেই মূলত এই যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এগুলো মানে ভালো পারবে। আর এগুলো প্র্যাকটিসেরও বিষয় আছে এবং তোমার এগুলো বিষয়ে ভালো একটা অধ্যয়ন থাকতে হবে। তো এইগুলো মূলত হলো ইংরেজি আমাদের ফার্স্ট পেপার, এই মোটামুটি একটা সবগুলো বিষয়ে ধারণা। তো এরপরে আমাদের ইংরেজি সেকেন্ড পেপার আছে, ইংরেজি এইচএসসির ইংরেজি যে সেকেন্ড পেপার আছে, এখানে গ্রামাটিক্যাল অনেকগুলো আইটেম রয়েছে। যদিও এই আইটেমগুলো আমরা 6, 7, 8, 9 এই দিক থেকেই পড়ে আসতেছি, ওই আগের টপিকগুলোই কিন্তু এগুলা, নতুন যে কোনো টপিক নতুন কোথা থেকে নিয়ে আসছে এরকমটা না কিন্তু।
তো তাও আমরা পারি না কেন? মূল কারণটা কি? মূল কারণ হলো আমরা প্র্যাকটিস করি না ওগুলা। আমরা জাস্ট এমনিতে পড়ি, রুলগুলো পড়ি, মুখস্থ করি, শেষ। তো বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার। তোমার মানে এমন প্র্যাকটিস করতে হবে তোমার বিগত 4 থেকে 5 বছরের। তুমি নিজেই দেখো, তুমি যদি বিগত 4 থেকে 5 বছরের সবগুলো কোশ্চিন মানে একবারে প্র্যাকটিস করে করে মানে 3-4 বার করে প্র্যাকটিস করছো, তাহলে দেখবা যে তোমার প্রবলেম থাকবে না আর ইংরেজি গ্রামার টপিকগুলোর ক্ষেত্রে। ইংরেজি গ্রামার অনেকগুলো টপিক রয়েছে, যেমন প্রিপোজিশন রয়েছে, তোমার আর্টিকেল, তারপর হলো তোমার রাইট ফর্ম ভার্ব, তারপর আছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স আছে, তারপর নেরেশন আছে, তারপর কানেক্টর আছে, তারপর ট্যাগ কোশ্চেন, আরও অনেকগুলো কিন্তু পাঞ্চুয়েশন মার্ক আছে। এখানেও রিটার্ন, আবার রিটার্ন আছে, মানে লিখিত আছে, কম্পোজিশন পড়ে, এগুলো পড়ে। তো এখন অ্যাপ্লিকেশন পড়ে। তো এগুলো রিটার্নের বিষয়টা তো ওই ইংরেজি ফার্স্ট পেপারে যেটা আলোচনা করলাম ঠিক একই, মানে এখানে নতুন কোনো বিষয় না, ওই একই ধর কথা। এখানকার রিটার্ন যেমন ওইখানকার রিটার্ন একই হিসাব। তবে ইংরেজি এই যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে গ্রামাটিক্যাল অংশটার ক্ষেত্রে একটা নতুন বিষয় বলবো, এখানকার মধ্যে প্রচুর প্রচুর প্র্যাকটিস করবা ইংরেজি গ্রামাটিক্যালের। তো ইংরেজি গ্রামার অনেকে কঠিন, অনেকের কাছে লাগে কেন? কারণ ওরা ইংরেজি গ্রামার খুব একটা বুঝতে পারে না, মানে তাদের বেসিকটা খুব একটা ভালো থাকে না, ওয়ার্ড মিনিং খুব একটা ভালো বুঝে না। এবং আর বেশি পরীক্ষায় কিন্তু রুল থেকে খুব কম, তুমি যে কোনো ধরনের রুল থেকে কিন্তু ইনফরমেশনগুলো কম পাবা। তুমি যদি ভালো করে জিনিসটা বুঝো, রুল পড়তে হবে অবশ্যই, কিন্তু তোমাকে ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে প্রচুর। যেই এরকম বুঝে বুঝে ভালো করে অনেকবার প্র্যাকটিস করছে, সেই কিন্তু পরীক্ষায় ভালো কিছু করতে পারছে। যেমন আমাদের সময় আমরা যখন ইংরেজিতে দিছিলাম, আমাদের দিনাজপুর বোর্ডে তোমরা দেখতে পারো এইচএসসি 22 যখন ইংরেজিতে দিছিলাম, তো তখন কিন্তু আমাদের এখানে একটাও রুল দেয় নেই এই যে কমপ্লিটিং সেন্টেন্সে, যেখানে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে অনেকগুলো রুল আমরা পড়ি। তো এখন ওইখানে কিন্তু একটা রুল দেয় নেই। তো এখন রুল দেয় নাই, তার মানে কি ওগুলো অ্যান্সার করা যাবে না? অবশ্যই যাবে। তো তোমাকে এখন মিনিং বুঝতে হবে, ওইটা তারা কী বোঝাচ্ছে। তার মানে এরপরের আমরা যে সেন্টেন্সটা দিব ওইটা ওই মিনিংটার সাথে তাল মিল রেখে আমাদের দিতে হবে। তো এখন এরকম তোমার অনেক সময় পড়ে, অনেক সময়, শুধু এখানে যে বলতেছি না। যেমন কানেক্টর, ওয়ার্ড মিনিং জানতে হবে, ওয়ার্ড মিনিং ছাড়া তুমি পারবে না। অন্যান্য আরও বিভিন্ন টপিকগুলো আছে, এগুলো বুঝতে হবে ভালোভাবে, প্র্যাকটিস করতে হবে এবং তোমার ওয়ার্ড মিনিং ভালো করে জানতে হবে। মোট কথা ইংরেজি ক্ষেত্রে যে 3টা পয়েন্ট, প্রথমে যে 3টা পয়েন্ট বলছি, এই 3টা পয়েন্ট মাথায় রেখে যারা কাজ করবে তারাই ভালো কিছু করতে পারবে। যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার ইংরেজিতে ভালো করা পসিবল না। এই ছিল আমাদের মোটামুটি ওভারঅল ইংরেজি বিষয়ে যে একটা ধারণা, ইংরেজিতে আমরা কিভাবে কি করব। এইচএসসি একাডেমিক্যালি মূলত আমরা ইংলিশটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবগুলো বিষয়। তো এরপর আমাদের আইসিটি যে রয়েছে, আইসিটি বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আইসিটি হলো তোমাদের তথ্য ও যোগাযোগ যে প্রযুক্তি রয়েছে, এই বইটা মূলত বলা হয়ে থাকে। তো এখন আইসিটি আমরা অনেকের কাছে এটা কঠিন মনে হয় যারা একটু গাণিতিক কম পারে। তো গাণিতিক সবার দক্ষতা সমান থাকে না, এটা আমিও মানি। তবে চেষ্টা করলে সবই সম্ভব, অসম্ভব বলতে নাই কোনো কিছু। তুমি যদি চেষ্টা করো, তুমি যদি পরিশ্রম করো, অবশ্যই তুমি পারবা না এরকমটা কখনোই না। তো আইসিটির ক্ষেত্রে তোমরা সর্বপ্রথম তোমাদের যে বিষয়টা আমি মনে করি আইসিটির যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে যেটা সবার মাথায় রাখা দরকার, সর্বপ্রথম আমি দেখছি সৃজনশীলের ক্ষেত্রে, শুধু আইসিটি না, অন্যান্য সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে এরকম সৃজনশীল যেগুলো থাকে, বিশেষ করে আইসিটির ক্ষেত্রে আরও, তুমি যদি বিগত 3 থেকে 4 বছর, 3 বছর করলে হয়ে যাবে, 4 বছর যদি তোমার মনে হয় যে মানে সময় আছে করব, তাহলে ভালো, সবচেয়ে বেস্ট। তবে বিগত 3 বছরের কোশ্চিনগুলো, বিশেষ করে লিখিত এই যে সৃজনশীলগুলো, তুমি যদি সবগুলো মানে সলভ করো এবং ওইগুলো তোমার যদি কোনো সমস্যা না থাকে সলভ করতে, না তুমি পারতেছো ইজিলিভাবে, তাহলে তোমার এই যে পরীক্ষায় তোমার যতগুলো, এখানে যদিও 5টা প্রশ্ন উত্তর দিতে হয়, 8টার মধ্যে 5টা এখানে, কারণ তোমার প্র্যাকটিক্যাল মার্ক থাকে। তো তোমার সম্পূর্ণ 8টাই তুমি কমন পাবা, তুমি নিজেই মিলাই দেখিও, তোমার সবগুলো কমন থাকবে। কারণ আমি দেখছি যে প্রায় সব 90% তোমার কোশ্চিন, বিশেষ করে এই যে সৃজনশীলগুলো, এগুলো বিগত সালের কোশ্চিনগুলো থেকেই রিপিট হয়। রিপিট বলতে কীরকম প্যাটার্ন, এখানে প্যাটার্ন থাকে, কিন্তু প্যাটার্ন মানে হলো ধরন থাকে তোমার। যেমন তোমার 2য় অধ্যায় থেকে কয়েক জায়গা থেকে প্রশ্ন আসে, 3য় অধ্যায় কয়েক জায়গা থেকে প্রশ্ন আসে, মানে ওই ধাপটা, ওই পদ্ধতিটাই অনুসরণ করে, মানে ওই প্যাটার্নটাই সবসময় অনুসরণ করে। মানে এইটা না দিলে ওইখান থেকে দেয়, ওইখান থেকে না দিলে এখান থেকে দেয়, মানে এরকম, মানে এলোমেলোভাবে দেয়। কিন্তু তোমার কয়েকটা জায়গা আছে, ওই জায়গা থেকে প্রতিবারই ঘুরে ঘুরে ওই জিনিসগুলোই দেয়। নতুন জিনিস কই পাবে? আর টপিক তো ওইগুলোর বাইরে তো আর কোনো টপিক নেই, ওইগুলোর বাইরে তো কোনো আর টপিক নেই, মানে ওইগুলোর মধ্যেই তো সবসময় প্রশ্ন মূলত দিয়ে থাকে আর কি। তো আইসিটির ক্ষেত্রে বিষয় হলো এটা, যে মূলত আমাদের যে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে, সর্বপ্রথম এই কোশ্চেনগুলো সর্বপ্রথম আমাদের প্র্যাকটিস করতে হবে,
যে এখন বিগত সালের কোশ্চেনগুলো তোমরা বিভিন্ন ধরনের গাইড বই বা যে কোনো জায়গায় পেতে পারো। তো এগুলো থেকে তোমরা কালেক্ট করে নিজেরা সবাই একটু পড়লে ইজিলি তোমরা পারবা যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এবং এগুলো তোমরা এই যে প্যাটার্নটা বোঝার চেষ্টা করবা যে কিভাবে অ্যান্সার করতে হয়, প্যাটার্নটা যে তোমরা খাতায় লিখে নিবা। যেমন তোমাদের যদি বলি প্রথম অধ্যায় যে আছে, প্রথম অধ্যায় থেকে তোমাদের এই যে বায়োমেটিক্স যে আছে, বায়োমেটিক্স থেকে প্রশ্ন আসে। তারপর হলো তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের আরও এই যে ক্রায়োসার্জারি আছে, ওইখান থেকে প্রশ্ন আসে। তারপর হলো শেষে আরেকটা কী জানি টপিক আছে, এরকম কিন্তু কয়েক জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তো এখন এগুলো তোমরা যখন বারবার তোমরা প্র্যাকটিস করবা বিগত সালের কোশ্চেনগুলো, দেখবা যে ঘুরে 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 সবসময় ওইগুলো জায়গা থেকে প্রশ্ন আসছে, নতুন কোনো টপিক থেকে প্রশ্ন আসে নাই। তো এগুলো আমি কীভাবে বুঝতে পারছি, কারণ আমি এগুলো বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি বলেই এরকম তোমাকে কিন্তু করতে হবে। তো এরকম তোমার আইসিটির ক্ষেত্রে মেইন যে বিষয়টা তাহলে বললাম, সর্বপ্রথম সৃজনশীলের ক্ষেত্রে তোমাকে প্রিভিয়াস 3 ইয়ারের অ্যাটলিস্ট তোমার প্রিভিয়াস 3 ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সবগুলো শেষ করতে হবে সৃজনশীলের। আর এমসিকিউর ক্ষেত্রে তো মাস্ট বি তোমাকে প্রিভিয়াসের কোশ্চেন করতেই হবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে, মানে জনপ্রিয় বিভিন্ন ধরনের যে কলেজগুলো রয়েছে, এই কলেজগুলো বিগত সালের কোশ্চেন সলভ করতে হবে এবং তার পাশাপাশি আরও তোমার এক্সট্রা কোশ্চেন সলভ করা লাগবে। তবে তাহলে তুমি এমসিকিউ ফুলফিল কমন পাবা। এবং এমসিকিউর ক্ষেত্রে আইসিটির এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে মানে প্রায় তোমার 25টার মধ্যে 10 থেকে 15টা এরকম কমন আসে, কিন্তু মানে প্যাটার্নগুলো হুবহু যে দিবে এরকমটা না, হুবহু একবারে মানে বিগত সালে পড়ছিল হুবহু মানে করো ওই যেখানে যে কথা ছিল ওই কথা একবারে ওইটাই দিছে, এরকমটা খুব কম পাওয়া যায়। তবে প্যাটার্নটা ওনারা বেশিরভাগ সময় ফলো করে, মানে ওইখানে যে প্যাটার্নটা দিছিল এখানেও ওই একই সেম প্যাটার্ন তারা দেওয়ার চেষ্টা করে, নিয়মটা ঠিক থাকে। তো এখন নিয়মটা ঠিক রাখলে হয়ে গেল, তোমার তো সরাসরি হুবহু কমন পাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। তো এভাবে মূলত আমাদের এই যে আইসিটি যেটা রয়েছে, আইসিটিটা ওভারকাম করতে হবে আমাদের। তো আশা করি তোমরা বিষয়টা বুঝছো যে আইসিটিতে কীভাবে পড়তে হয়, আইসিটি কীভাবে পড়া লাগে। এরপর আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে মানে সামনের সপ্তাহে রবিবারে আমরা যে আইসিটি যে রয়েছে, আইসিটির পর আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব ক্লাস নেওয়া, প্রথম অধ্যায় আইসিটির পর ক্লাস নেব। এভাবে ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিতে থাকবো। সোমবারে আমরা মনে করি ইংরেজি, এভাবে মানে প্রতিদিন আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিতে থাকবো। তবে এটা কিন্তু আমাদের 2টা পেজে ক্লাস হবে। একটা হলো তোমাদের আবারও বলে দিচ্ছি, যেগুলো একাডেমিক এইচএসসি একাডেমিকগুলো ক্লাস হবে অপটিমিস্ট আশাবাদী নামক পেজে, আর তোমাদের এডমিশনের যে ক্লাসগুলো এগুলো হবে অপটিমিস্ট এডমিশন 1 নামে পেজে। আর এগুলো দুইটাই যদি তোমরা মানে রেকর্ডেড দেখতে চাও তাহলে অপটিমিস্ট আশাবাদী নামক ইউটিউব চ্যানেলটাতে তোমরা ইজিলি সবগুলো ক্লাসে রেকর্ডেড দেখতে পাবা। তো এই ছিল মূলত আজকের আমাদের এই পর্ব, এবং আমরা আজকের এই পর্বে মূলত ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আইসিটি এবং ইংরেজি তোমাদের কিভাবে পড়া লাগে এইচএসসিতে, এবং কিভাবে পড়লে আমরা এগুলোতে সহজে ভালো একটা রেজাল্ট করতে পারবো। এখন আরেকটা কথা কি, যে আমি যদি বলি আমি মনে করে A+ তুলে দিব, এটা কখনো কিন্তু বলা ঠিক হবে না। এখন কারণ আমি তোমাকে জাস্ট রাস্তাটা দেখাই দিব যে A+-এর বা ভালো ফলাফলের একটা রাস্তা। এখন তুমি যদি পরিশ্রম না করো কখনোই কিন্তু সে রাস্তায় পৌঁছাতে পারবে না, তোমাকে কিন্তু মূলত পরিশ্রম করতে হবে। এখন আমি যদি মনে করো তোমাকে নাও বলে দিই, তুমি যদি নিজে নিজে পরিশ্রম করো তাও কিন্তু তুমি সেখানে যেতে পারবা, কিন্তু তোমার একটু কষ্ট হবে, কিন্তু তুমি তাও যেতে পারবা না যে ওটা না। কিন্তু এখন তুমি যদি একটা শিক্ষকের কাছ থেকে সেটা গাইডলাইন নিয়ে তার কথা মতো চলেও, তাহলে তুমি কিন্তু ইজিলি খুব সহজে কিন্তু সে জায়গায় পৌঁছাতে পারবা। তো এভাবে করলে তোমার জিনিসটা সুন্দর হবে, তুমি সহজে পারবা মানে সফলতার রাস্তাটা ছুঁইতে আর কি। তো এখন এক একজনের সফলতার রাস্তা এক এক রকম। এটা মানে যে আমরা অনেক সময় দেখি এরকম যে অসংখ্য বর্তমানে তো আরও মনে করো তথ্য প্রযুক্তির যুগ, তো তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখন অসংখ্য মানুষ মানে কোটি কোটি টাকা পর্যন্ত ইনকাম করতেছে এই তথ্য প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে। তো আগেকার মতো এখন আর অবস্থা নাই। এখন যে আমরা শুধু বলি লেখাপড়া করলেই যে মানুষ মানে কোটিপতি হতে পারে বা অনেকই হতে পারে এরকমটা না, এখন অনেক কিছু করে অনেক কিছু করা সম্ভব হচ্ছে, অসম্ভব না। তবে লেখাপড়া এই করে ভালো কিছু একটা করলে এটাতে একটা সম্মান থাকে আর কি, যেখানে অন্য জায়গায় ওইরকম সম্মানটা থাকে না। তবে জীবনে যাই করো না কেন মেইন একটাই জিনিসের প্রতি ফোকাস রাখবা, পরিশ্রম আর কি। যেই ব্যক্তিটা পরিশ্রম করছে সেই সফলতা পাইছে, মোট কথা হলো এটা। যে পরিশ্রম করে নাই ওটা যেই রাস্তা হোক যে মাধ্যমে হোক না কেন সে কখনও সে জায়গায় পৌঁছাতে পারে না, কিন্তু মানে আরাম আয়েশ করলে সে জায়গায় কখনও পৌঁছানো সম্ভব হবে না। তো সবসময় ওই জন্য মাথায় রাখবা, যারা এইচএসসিতে রয়েছ এখন থেকেই মানে ভালো করে পরিশ্রম করার, লেগে থাকার। আর আরেকটা যেটা বললাম এই যে লেগে থাকা, এটা কিন্তু অনেকে পারে না। অনেকে পরিশ্রম করে ঠিক আছে, মনে করো তোমার এডমিশনের টাইম
বা তুমি এইচএসসি মনে করো তোমার 2 বছর আছে, প্রতিদিন মনে করো তুমি এইচএসসির একাডেমিক, যেহেতু একাডেমিক এইচএসসির কথা বলছি আজকে ওইটাই বলি, মানে প্রতিদিন তুমি 5 ঘন্টা করে এক্সট্রা সময় দাও। তো প্রতিদিন এভাবে যে 5 ঘন্টা করে দিবে সেই কিন্তু শেষে গিয়ে তার কিন্তু ইজিলি সিলেবাসটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং সে রিভিশনও 3-4 বার দিতে পারবে। আর যে মনে করো প্রতিদিন মনে করো 1 মাস বা তোমার 2 মাস মনে করো একবারে তোমার 15 ঘন্টা করে পড়লো, তারপরে আর খবর নেই, তার কিন্তু কিছুই হবে না, কারণ তো সে সব কিছু তো ভুলে যাবে, আবার সে আবার নতুন করে পড়তে হবে, আবার অনেক ঝামেলা হবে। তো তোমরা চেষ্টা করবা প্রতিদিন কম কম করে পড়ো, প্রতিদিন পড়ো, এই কন্টিনিউটা লেগে রাখবা, দেখবা যে তোমার এইচএসসি শেষ হতে না হতেই তোমার সবগুলো শেষ হয়ে যাবে, একাডেমিক বলো, অ্যাডমিশন বলো। আর আমি চেষ্টা করব তোমাদের মানে এই সবগুলো বিষয় লাইভে ক্লাস নিয়ে শেষ করে দেওয়ার, এইচএসসি একাডেমিক এবং অ্যাডমিশন সবগুলো এই বিষয়গুলো। তো তাহলে আজকের আমরা বেশি কথা না বলে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এডমিশন, যে অপটিমিস্ট এডমিশন ওয়ার নামক যে পেজটা আছে ওই পেজে, এবং ওই পেজে আমরা মূলত কালকে ইংরেজি যে রয়েছে ইংরেজি বিষয়ে আলোচনা করব, এবং ইংরেজি বিষয়ে কালকে আজকে যেরকম বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, ঠিক তেমনিভাবে কালকেও ইংরেজি বিষয়ে একটা বেসিক আগে ধারণা দেবো যে ইংরেজি কীভাবে পড়তে হয়, কি মানে আমরা যে ভুলগুলো করে থাকি এডমিশনের ক্ষেত্রে ইংরেজি কী ভুল করে থাকি, কোন কোন পন্থা অবলম্বন করলে ভালো কিছু করা যাবে, এরকম আরও বিভিন্ন ধরনের ইংরেজি বিষয়ে যত কিছু সমস্যা আছে সবগুলো মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা এটা ক্লাস মানে ধারাবাহিকভাবে আপলোড দেবো, এবং ইংরেজির পর কিন্তু তোমরা কিন্তু ইউটিউবে কিন্তু ক্লাস পাবা। ইউটিউবে পার্ট অফ স্পিচের অংশের উপর নাউন, প্রোনাউন, এজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোর উপর কিন্তু ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো তাহলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে অপটিমিস্ট এডমিশন ওয়ান নামক পেজে সন্ধ্যা 6টায়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।